জগজ্জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 296তম পর্ব। নিত্য নতুন নিবেদিতার ভারত দর্শনে পর্বগুলি আপনাদের যে সমৃদ্ধ করছে এবং আপনারা যে আনন্দের সাথে সেগুলি উপভোগ করছেন, আপনাদের মতামতের মাধ্যমে সেগুলি আমাকেও আনন্দ দিচ্ছে। খুব নিষ্ঠার সাথে 296টি পর্ব যখন আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি, তখন আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা নতুন বাংলা বছরের আমার কাছে নতুন উদ্দীপনা বয়ে এনে দিয়েছে। 1433 বাংলার এ যেন নিবেদিতার ভারত দর্শনে বঙ্গ দর্শনেরই এক নতুন বার্তা, আমার প্রতি কৃতজ্ঞতার এক সুন্দর পরিবেশ তৈরি করেছে, যে পরিবেশ আমাকে নতুনভাবে পথ চলার এবং সুদূর প্রসারী নিবেদিতার ভারত দর্শনের চিন্তাকে আরও গভীরভাবে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে। আজকে বেশি গৌরচন্দ্রিকা না করে সরাসরি আপনাদের নিয়ে যাব নিবেদিতার হৃদয়াবত্তার মধ্যে এবং ভারতীয়ত্ব বোধের আলোয় নিবেদিতা প্রচুর চিঠি লিখেছেন। সেই চিঠিগুলির মধ্যে যে কোনো মানুষের মুখের কথা এবং চিঠির মাধ্যমে তার হৃদয়াবত্তার আসল পরিচয়টা পাওয়া যায়। স্বামীজিরও জীবনে আমরা দেখেছি প্রায় 576টা চিঠি তার পত্রাবলিতে রয়েছে। সেই চিঠিগুলির মধ্যে যদি আমরা প্রবেশ করি, স্বামীজির হৃদয় এবং মানসিক চিন্তার আসল স্বরূপটা আমাদের কাছে ফুটে ওঠে। ঠিক নিবেদিতারও ঠিক একই রকম। প্রায় 1000 খানেক চিঠি নিবেদিতা লিখেছিলেন। তার মধ্যে 850 মতো চিঠি শঙ্করী প্রসাদ বসুর অকৃত্রিম প্রয়াসে আমাদের কাছে ধরা দিয়েছে। ওই নিবেদিতার ওই 850 চিঠির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জনকে চিঠি লিখেছে। তার বান্ধবীদের চিঠি লিখেছেন বিদেশে, সারা বুলকে লিখেছেন, ম্যাকলাউডকে লিখেছেন। আমাদের কাছে প্রাসঙ্গিক যার চিঠি দুটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, দুজনের নাম আমি করব। সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রতি তার আচার আচরণ, ব্যবহার এবং শ্রদ্ধা তার চিঠির মাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে, সেগুলি কিন্তু আমরা তার বিভিন্ন লেখা থেকে সেইভাবে উদ্ধার করে উঠতে পারিনি। এবং এই চিঠিগুলির মাধ্যমে নিবেদিতাকে আরও ভালোভাবে চেনা যায়। স্বামী বিবেকানন্দের প্রতি তার চিন্তা, স্বামী বিবেকানন্দকে নিয়ে তার ভাবনা এবং নিবেদিতা স্বামীজির ভাবনায় ভীত সন্ত্রস্ত হয়ে কিভাবে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধাশীলতার মাত্রাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছিলেন, সেগুলো অনুধাবনের সুযোগ করে দেয় আমাদের এই চিঠিগুলির মধ্যে। আমরা দুটো দিককে তুলে ধরব বলেছিলাম। একটা হচ্ছে নিবেদিতার চিঠিগুলি স্বামীজিকে লেখা, তার মধ্যে যেগুলি খুব ইম্পর্টেন্ট চিঠি তার কিছু কিছু অংশ আপনাদের কাছে পৌঁছে দেব বেশ কয়েকটি পর্বের মধ্যে। তারপরে নিবেদিতার মা সারদা দেবীর প্রতি চিঠি এবং তার আচরণ, সেগুলিকেও আমরা তুলে ধরব। এবং নিবেদিতার চিঠিকে আমরা বেছে নিলাম এই পর্বের থেকে বেশ কয়েকটি পর্বের জন্য, কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে নিবেদিতার এই ভারতীয়ত্ব বোধ, এই ভারতবাসীর মতো তার আচরণ, সর্বোপরি
মা তাকে বলেছেন ও আমাদেরই। কেবল ঠাকুরের ভাব পাশ্চাত্যে প্রচারের উদ্দেশ্যেই তার ও দেশে জন্ম। আবার নিবেদিতা নিজেও মাকে বলেছেন, মা আমি তো আপনারই, আমি সে দেশে আপনাদের জন্যই পাশ্চাত্যের শক্তিতে বলীয়ান হয়ে আপনাদের কাছে পৌঁছেছি, আপনাদের সেবায় আত্মনিয়োগের জন্য। নিবেদিতার অসাধারণ একটি বই আপনারা সকলেই সেটির নাম করে থাকেন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, স্বামীজিকে যেরূপ দেখিয়াছি। সেই বইটার মধ্যে 26টা অধ্যায় আছে। এই 26টা অধ্যায়ের মধ্যে 20তম অধ্যায়ের মধ্যে তিনি অকপটে স্বীকার করেছেন, স্বামীজি যদি পাশ্চাত্যে না যেতেন তাহলে তার এদেশের সেবায় সুযোগ ঘটত না। আমি পুরো চিঠিটার বিবরণে বা ওই 20তম অধ্যায়ে পুরোটাতে যাচ্ছি না, কিন্তু নিবেদিতা তার এই ভারতবর্ষের শ্রদ্ধা, এই ভারতবর্ষের প্রতি তার চিন্তা, এই ভারতবর্ষের শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক স্বামী বিবেকানন্দের উদার ভারতীয় সনাতন আদর্শের প্রতি শ্রদ্ধাশীলতার পেছনের ইতিহাসটা ওই অধ্যায়ে সুন্দরভাবে তিনি মা কালীর উপাসিকা রানী রাসমণিকে দিয়ে তার মন্দির প্রতিষ্ঠা, স্বপ্ন দর্শনের মাধ্যমে তীর্থযাত্রা পরিবর্তন বা তীর্থযাত্রা সেটি সংগঠিত না হওয়া বা তীর্থযাত্রায় উদ্দেশ্যে বজরা ভাড়া করে যাত্রা শুরু করার পরে হঠাৎ দক্ষিণেশ্বরের সামনে নোঙর করে তার যাত্রা স্থগিত হওয়া, তারপরে মা ভবতারিণীর স্বপ্নাদেশে দ্বাদশ শিব মন্দির সহ শক্তি এবং শৈবের মা ভবতারিণীর মন্দির এবং দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা, তার সাথে সাথে শ্রীরামকৃষ্ণদেবের ওই দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালীকে জাগ্রত করা তপস্যা এবং সাধনার মাধ্যমে, তার পরেই শ্রীরামকৃষ্ণদেবকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের ব্রাহ্মধর্ম থেকে শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্য লাভ এবং শক্তির প্রতি তার শ্রদ্ধা, অবশেষে শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবনাটিকে নিয়ে পাশ্চাত্যে গমন। তারই সন্ধান পেয়ে নিবেদিতা বলেছেন যে আত্মীয় পরিজন সমস্ত কিছু ত্যাগ করেও এই রকম একটি সুন্দর দেশ ভারতবর্ষ নামক দেশটি, যা বিশ্বের মানব জাতিকে তাদের বেঁচে থাকার, আনন্দে থাকার, সুখে থাকার, শান্তিতে থাকার এবং একে অপরের সাথে সৌহার্দ্য সম্পর্কিত হয়ে আত্মীয়তার বন্ধনে বসুধৈব কুটুম্বকম ভারতীয় চিন্তাকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক ভারতীয় উদার ভাবনাটিকে চিকাগোতে দাঁড়িয়ে। এবং স্বামীজি চিকাগোতে গিয়েছিলেন বলেই ইউরোপ, গ্রেট ব্রিটেন সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার প্রতি আমন্ত্রণ, তার প্রতি আকর্ষণ, সেই আকর্ষণে নিবেদিতাও আকৃষ্ট হয়েছিলেন বলেই তিনি ভারতবর্ষের এই রকম পবিত্র তীর্থভূমির সন্ধান পেয়েছিলেন এবং শুধু পবিত্র ভারতবর্ষের সন্ধান পাওয়া নয়, তার সেবার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। বাকি জীবনটা স্বামীজির সাথে সাক্ষাতের পরে 1898 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত 13 বছর এ দেশের মাটিতে গন্ধ শুকেছেন। সেই সাদা গন্ধের সাথে ভারতবর্ষের মিলন তীর্থে নিজেকে মিলিত করেছেন। অবশেষে এই ভারতবর্ষের ধরিত্রীর বুকে, ধরণীর মধ্যে এই মাটিকেই নিজের অস্তমিত দেহকে অগ্নিতে
পঞ্চভূতে বিলীন করেছিলেন এই নিবেদিতা। যেটি বলছিলাম, নিবেদিতার চিঠির মধ্যে প্রবেশ করব। সে চিঠিগুলি আজকে যেখানে নিয়ে যাব আপনাদের, সেখানে কেবলমাত্রই স্বামীজির প্রতি তার চিন্তাগুলি বিভিন্ন চিঠিতে যেভাবে প্রকাশিত হয়েছে সেগুলিকেই নিয়ে আসব। 1898 খ্রিস্টাব্দ 7ই আগস্ট মিসেস নেল হেমন্ড তার বান্ধবী তাকে একটি চিঠি লিখছেন। সদ্য স্বামীজির সাথে ভারতবর্ষের হিমালয়ে তুষার আবৃত অমরনাথ দর্শন করে তার যে অনুভূতি এবং তার হৃদয়ের যে চিন্তা, সেটি ব্যক্ত হয়েছে 7ই আগস্টের ওই চিঠিতে। 1898 নেল হেমনকে লিখছেন, স্বামীজি সম্পর্কে নানা জনের মনোভাবকে খতিয়ে দেখি। তোমার কাছে তিনি আচার্যদেব, আমার কাছে তিনি রাজা, মিসেস বুলের কাছে তিনি মেরিকোলের শিশু যিশু। চমৎকার সব ভাব, এগুলো কি সুন্দর নয়? বিশেষত শিশুর সঙ্গে তার সাদৃশ্যটুকু সততই মনে উদিত হয়। এই চিঠিটা পড়তে গেলেই আমার স্বামীজিকে আমরা কিভাবে দেখেছি বা চিনেছি এবং নিবেদিতা কীভাবে চিনতেন বা চিনেছেন, এটা যেন পরিষ্কার হয়ে যায়। কি সুন্দর কথা! কে কিভাবে তাকে শ্রদ্ধার চোখে তার প্রতি তার বিভিন্ন স্বরূপেতে বিভিন্ন নামে তার পরিচয় বহন করে। তার নিজের ক্ষেত্রে আচার্য বলেন, কখনো বা রাজা বলেন, কখনো বা কেউ তাকে মেরি যিশু মাতার শিশু সন্তান রূপে দেখেন। চমৎকার সব এই ভাবগুলোকে নিবেদিতা নিজের অনুভূতির দ্বারা প্রকাশ করছেন। তার গুরু বা রাজাকে কীভাবে ভাবেন, এই চিঠিটার মধ্যে তিনি লিখছেন। এগুলো তো সম্বোধন সূচক কথাগুলি বললেন। তারপরে এই চিঠিটাতে পরের প্যারাতে তিনি লিখছেন, এবার যা বলবো তাতে তুমি চমকে যাবে। 1 সপ্তাহের জন্য আমরা হিমালয়ের মধ্যে চলে গিয়েছিলাম, 18,000 ফুট উঁচুতে। স্বামীজির সঙ্গে হিমবাহ দেখতে গিয়েছিলাম। বাইরের লোকের এইটুকু জানলেই চলবে, বাকি অংশ নাই বা জানলে। আসলে আমরা অমরনাথের গুহায় তীর্থযাত্রা করতে গিয়েছিলাম, যেখানে স্বামীজি আমাকে শিবের কাছে উৎসর্গ করতে চেয়েছিলেন বিশেষভাবে। স্বামীজি তাকে কেন অমরনাথে নিয়ে গিয়েছিলেন, নিবেদিতার এই চিঠিতে এই অংশটা না পড়লে বোঝা যাবে না, এবং কাউকে প্রকাশ করতে ইচ্ছেও করছে না। আবার এই আনন্দ উদ্দীপনাটাকে নিজের মধ্যে সংযমীভাবে ধরে রাখতেও পারছে না। যেহেতু হেমনকে ভারতবর্ষে আসার পরে তার খুব কাছের বান্ধবীর মতোই প্রতিদিনের ঘটনাগুলো শেয়ার করতেন নিবেদিতা, আর আজকে তার এই চিঠিটার মধ্যে তিনি ভারতবর্ষের গোপন রহস্যের যে সন্ধান তিনি স্বামীজির সাথে উপভোগ করেছেন, সেটা বলবেন কি বলবেন না 5 বার ভাবছেন আর 3 বার পিছিয়ে আসছেন। তারপরে কিছু কিছু করে ছাড়তে শুরু করেছেন। সেখানে তিনি বলছেন হিমালয়ে গেছেন, কেন গেছেন সেগুলি প্রথমে বলতে চাইছিলেন না। প্রথমে বলছিলেন নাইবা জানলো, অপরকে নাইবা জানালাম। তারপরেই আবার লিখছেন অমরনাথের গুহাতে তীর্থযাত্রা করতে গিয়েছিলাম, এবং সেগুলো আস্তে আস্তে অবগুণ্ঠন মুক্ত করেছেন। তিনি কেন তাকে নিয়ে গিয়েছিলেন সেটাও তার ধারণা ছিল, সেটাও তিনি বলে ফেললেন যে আমাকে শিবের কাছে উৎসর্গ করতে চেয়েছিলেন বিশেষভাবে।
কেন তাকে শিবের সামনে উৎসর্গ করতে চাইলেন? আপনারা প্রথমেই জেনে নিয়েছেন 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ নীলাম্বরবাবুর বাগানবাড়িতে সেই শিবের সামনেই কিন্তু তাকে প্রথমে উৎসর্গ করেছিলেন। সে দৃশ্য আপনাদের মনে থাকবে। এর পরের পাড়ার চিঠিটাতে আরও সুন্দর কতগুলি কথা লিখছেন। স্বামীজির কাছে গভীর গম্ভীর সেই ক্ষণ কি অনুভূতি হয়েছিল অমরনাথে, সেটা বলতেই তার চিঠিটা। একবার ভাবছে বলবো, একবার ভাবছে বলবো না। আমার অনুভূতি আমার মধ্যেই আনন্দে উদ্বেলিত হোক, অপরকে তার স্বাদ দেব না। আবার ভাবছে এই আনন্দ ভাগ করে খেলে বোধহয় আরও আনন্দ বেড়ে যেতে পারে। তাই তার বান্ধবী নীল হেমনকে সেগুলি ধীরে ধীরে উন্মোচন করে দিচ্ছেন। না ইচ্ছে থাকলেও আনন্দ উচ্ছ্বাস চেপে রাখতেও পারছেন না। তিনি লিখছেন ওই জায়গাতে, স্বামীজির কাছে গভীর গম্ভীর সেই দিনক্ষণগুলো আমাকে আজও বারবার আনন্দ দেয়। স্বামীজির কাছে সে সময়টা ছিল গভীর এবং গম্ভীর, একেবারে আত্মনিমজ্জিত। যদিও গুহার মধ্যে মাত্র 2 মিনিট ছিলেন স্বামীজি, তারপরেই নির্গত হয়ে আসেন কাছে, ভাবাবেগে আত্মহারা হয়ে যান। দারুণ ভ্রান্ত হয়ে পড়েছিলেন। দীর্ঘ মারাত্মক পথ ভেঙে তাকে উঠতে হয়েছিল। এই যে স্বামীজি অমরনাথে তার একমাত্র সঙ্গী নিবেদিতা ছাড়া আর কেউ ছিলেন না, এই অনুভূতি নিবেদিতা ছাড়া আমাদের আর কেউ জানাতে পারতেন না। তাই এই চিঠিটা আমাদের কাছে শুধু স্বামীজিকে জানা নয়, স্বামীজি কী করেছিলেন, স্বামীজির ভেতরটা কী হচ্ছে, স্বামীজি অমরনাথে গিয়ে কী করলেন, কতক্ষণ ছিলেন, তার গুহার মধ্যে গিয়ে মাত্র 2 মিনিট থেকে আবার খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসলেন, পাছে ভাবাবেগে আত্মহারা হয়ে যান। সে দৃশ্য তার দৃষ্টির অগোচর হয়নি। কীরকমভাবে তিনি দারুণ ভ্রান্ত এবং শান্ত হয়ে পড়লেন। দীর্ঘ মারাত্মক পথ ভেঙে তাকে উঠতে হয়েছিল ওই পাহাড়ের মধ্যে। হৃদযন্ত্রও দুর্বল ছিল তার, কিন্তু তারপর থেকে সে কি বিশ্বাস আর সাহস আর আনন্দ তার। তিনি বললেন শিব তাকে অমরত্বের বর দিয়েছেন। এরপর স্বেচ্ছায় তিনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছেন। স্বেচ্ছায় ভিন্ন মৃত্যু নেই তার, একথাও নিবেদিতাকে তিনি জানিয়েছিলেন। একথা আমাদেরকে জানায়নি, আমরা কেউ জানতামই না। যদি নিবেদিতা এই শব্দগুলি আমাদের জন্য ব্যবহার না করতেন, তাঁর সঙ্গে যে যেতে পেরেছি, এতে আনন্দের সীমা পরিসীমা নেই আমার। নিবেদিতার এই কথাটা তার গর্বের জায়গা, আর কেউ সে সুযোগ পায়নি তো। তাই নিবেদিতার একটা অহংকারের জায়গা, নিজের গর্বের সাথে অহংকার, এবং এ সুযোগ কেউ পাবার যোগ্য নয়। তিনি একমাত্র পেয়েছেন, স্বামীজি তাকেই সিলেক্ট করেছেন এবং তাকে সঙ্গে নিয়ে স্বামীজির আসল স্বরূপটা দেখার সুযোগ করে দিয়েছেন নিবেদিতাকে। এটা আমরা এখন এই চিঠিটা পড়তে পড়তে সেটা অনুভব করছি। তিনি লিখছেন ওই চিঠিটার শেষের দিকে, তার সঙ্গে যেতে পারাটাই আমার চির স্বপ্নের, চির আনন্দের। সে স্বপ্ন পূরণ হয়েছিল আমার। তারপরে তিনি লিখছেন, এ আমার নিত্য স্মৃতি হয়ে রইল নিশ্চয়ই, এবং তিনি সত্যই শিবের কাছে আমাকে উৎসর্গ করেছিলেন। তার মুখে সে কথা শোনার পর থেকে
আমি দারুণ দ্রুত বেগে হিন্দু হয়ে উঠছি ভাবাদর্শে। খ্রিশ্চানিটি জীবনে ত্যাগ করতে স্বামীজি তাকে বলেননি, কিন্তু তার অনুভূতি, স্বামীজিকে দেখা, অমরনাথে তার 2 মিনিট থেকে কি আচরণ করে শিবের সাথে একাত্মা হয়ে ফিরে এসে সেই অনুভূতির ভাগ দিচ্ছেন নিবেদিতাকে, এবং সেই ভাগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নিবেদিতা অনুভব করছেন যেন বিবেকানন্দের শক্তিতেই শক্তি এবং বল পেয়ে বলীয়ান হচ্ছেন নিবেদিতা, এবং সেই বলেই তিনি আত্মহংকার হয়ে বলছেন যে আমি স্বামীজির মতোই যেন তার সান্নিধ্যে থেকে যেন আমি দ্রুত বেগে হিন্দু হয়ে উঠছি ভাবাদর্শে। কি অসাধারণ কথা এই চিঠিটার মধ্যে। স্বামীজিকে চেনা যাচ্ছে, আমরা তার দৃষ্টি থেকে চেনার সুযোগ পাচ্ছি, এবং তার অনুভূতি, তার হৃদয়াবত্তার পরিচয়টা পাচ্ছি। লাস্ট প্যারাতে লিখছেন চিঠিটার, তার দিব্য অনুভূতিতে গভীরভাবে তীব্রভাবে আমি আনন্দিত, কিন্তু আমার দারুণ যাতনার কথাও তুমি ভাবো একবার। নেলকে বলছে, প্রিয় নেল আমার, যাকে আমি পূজা করি, তিনি আমার সামনে অন্তর্লোকে পূর্ণ হয়ে বিরাজমান, অথচ আমি বাইরের রূপ দর্শনের অতিরিক্ত কিচ্ছু বুঝতে পারলাম না। স্বামীজি যে অনুভূতিতে আমার কাছে এবং যে অনুভূতিকে আমাকে জীবন্ত করতে পারতেন, কিন্তু তিনি তা না করে আত্মমগ্ন হয়ে রইলেন। আসলে শিবের কাছে যাচ্ছেন, শিবসত্তায় পরিণত হয়ে রয়েছেন, কারণ তিনি তো শিব থেকেই জন্মগ্রহণ করেছিলেন। সেই শিবের কাছে প্রার্থনা করেই তো মা এই সন্তানকে পেয়েছিলেন। তাই তার শিবের অনুভূতি নিয়ে তার আত্মমগ্নতা স্বাভাবিক। স্বামীজিকে নিবেদিতা চরম অবস্থায় দেখে তার যে কী আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করতে না পারলেও যতটুকু পেরেছেন সেটাই যেন আমাদিকে আপ্লুত করে দিয়েছে। তিনি লিখছেন শেষ লাইনটিতে, এখনও পর্যন্ত সেই সময়টির দিকেই ফিরে চাইলে আমার হৃদয় দারুণ ক্ষোভে ওই নৈরাশ্যের অন্ধকারে ডুবে যায়। আসলে নিবেদিতা গভীর আশা নিয়ে গিয়েছিল স্বামীজি তাকে অমরনাথ দর্শন করাবেন, এবং অমরনাথ শুধু দর্শন নয়, তার অনুভূতিটাও তার মতোই হবে। নিবেদিতাও সেই অনুভূতিতে অনুভূত হবে। এই আনন্দেই সে ছুটে গিয়েছিল হয়তো, কিন্তু এই চিঠিতে তার একটু নৈরাশ্যের ভাব প্রকাশিত হচ্ছে, কিন্তু সেটা পরবর্তীকালে সেটা কেটে যাবে। কারণ আমি অন্য চিঠিতে পেয়েছি নিবেদিতা শুধু ওই দিনের গিয়ে স্বামীজির 2 মিনিট অমরনাথের পাশে দাঁড়িয়ে দুদিক থেকে প্রণাম করে আবার ঝটিকা বিঘ্নতায় ফিরে আসা ওই গুহা থেকে, সেটা নিবেদিতাকে ভালো মনে হয়নি। সে ভেবেছিল তাকে হয়তো ওই গুহার সমস্ত শক্তিটা, যেটা তার গুরু অনুভব করেছে বা পেয়েছে, তার সমস্তটা তার মধ্যেও একইভাবে উপলব্ধ হবে। পরে স্বামীজিকে তিনি বলেছিলেন, আমি কি পেলাম? আমি ভেবেছিলাম বিশাল অনুভূতি পাবো। স্বামীজি বললেন, সময়ে সেগুলো অনুভব করতে পারবে। এই একটি কথায় নিবেদিতাকে সুদূর প্রসারী তার অনুভূতির জায়গাটাকে পুরো এক আলোক দিশায় পরিণত করে দেয়। সেই আলোক দিশায় নিবেদিতা সত্যিকারের হিন্দু শুধু নয়, সেই হিন্দুত্বের শৈব সত্তায়
নিজেকে অভিষিক্ত করেছিলেন। এই অমরনাথ দর্শন তার কাছে চির জাগ্রত হয়ে জীবনকে শিবময় মহিমায় মহিমান্বিত করেছিল। 7ই আগস্ট 1898-এর নিবেদিতার নীল হেমনকে এই চিঠিটি তার হৃদয়, তার স্বামীজির প্রতি চিন্তা এবং ভারতীয় হিন্দু দেবস্থান তুষার আবৃত গুহার মধ্যে অমরনাথ দর্শন স্বামীজির শুধু নয়, তারও দর্শন এক ভারতীয় দর্শনেরই পরাকাষ্ঠা রূপে আমাদের সামনে সুপ্রতিষ্ঠিত হলো। নিবেদিতার ভারত দর্শনে আজ তার চিঠির পরিপ্রেক্ষিতে আমরা তার ভারত দর্শনকে তুলে ধরার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু।